গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে চতুর্থ অধ্যায় রয়েছে না, বর্জ্য ব্যবস্থাপনা, তাই তো? সেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কিন্তু গত দুটো না তিনটে ক্লাস কিন্তু তোমাদের সাথে আলোচনা শুরু করেছি। সেখানে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনেছি মনে আছে? বলো তো কোন কোন বিষয় সম্পর্কে জেনেছি? বর্জ্য পদার্থের ধারণা, বর্জ্য পদার্থে কি জিনিস, বর্জ্য পদার্থের প্রকারভেদ, বর্জ্য পদার্থের উৎস কি, তাই না? আর কি জেনেছিলাম? আর জেনেছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা এবং বর্জ্য ব্যবস্থাপনা কি, এই সম্পর্কে। আজকে আমরা তার ঠিক পরে যে বিষয়টা তোমাদের বইতে রয়েছে, যে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন রকম যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর কি আলোচনা করব? আর আলোচনা করব যে এই বর্জ্য পদার্থ ব্যবস্থাপনে তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের কি ভূমিকা রয়েছে, সেই সম্পর্কেও কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে একটু দেখে নেই। আচ্ছা, তোমরা বলো তো আমাকে, যে বর্জ্য পদার্থ কি বা বর্জ্য পদার্থ কাকে বলে, বলো। ভেরি গুড। কি বললে? যে আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহৃত জিনিসপত্র, তার যে অবশিষ্ট অংশ, সেগুলি কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় কিন্তু পরিবেশে আসে, তাই তো? যার খুব একটা অর্থমূল্য কিন্তু আমাদের জীবনে নেই, তাই অবশিষ্ট অংশ। কিন্তু পরিবেশে এগুলো কিন্তু সবই দূষণ ঘটায়, তাকে আমরা কি বলবো? বর্জ্য পদার্থ, তাই তো? তাহলে কি বললাম? যে আমরা যে দৈনন্দিন জীবনে জিনিসপত্রগুলো ব্যবহার করি, তার অবশিষ্টাংশ সেটি তরল, গ্যাসীয়, কঠিন যেরকম হতে পারে, সেটি কিন্তু তেমন অর্থমূল্য নেই, অথচ ফেলে দিলে বা পরিবেশের সামনে আসলে তা কিন্তু পরিবেশের ক্ষতি করে। তাকে আমরা এক কথায় কি বলবো? না, বর্জ্য পদার্থ, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এই যে বর্জ্য পদার্থ তোমরা জানলে কাকে বলে, এই বর্জ্য পদার্থের কিন্তু প্রকারভেদ রয়েছে। বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ রয়েছে। বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থের মধ্যে কি কি তোমরা পড়েছিলে বলো তো? কঠিন বর্জ্য পদার্থ, ভেরি গুড। আর কি? আর পড়েছিলে তরল বর্জ্য পদার্থ, গ্যাসীয় বর্জ্য পদার্থ, বিষাক্ত বর্জ্য পদার্থ এবং বিষহীন বর্জ্য পদার্থ, তাই তো? এই পাঁচটা আমরা বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ পড়েছিলাম। এবারে কঠিন বর্জ্যগুলি কি কি তোমাদের মনে আছে? বলো তো, কঠিন বর্জ্য পদার্থগুলি কি কি? সেটি গৃহস্থালী হতে পারে, শিল্প কারখানা হতে পারে। কারখানা যেমন যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি যখন পরিবেশে এসে মিশছে, তখন কিন্তু কঠিন বর্জ্য হিসেবে পরিণত হচ্ছে। গৃহস্থালীয় বর্জ্য পদার্থগুলি যেগুলো কঠিন, সেগুলো কি? প্লাস্টিক, পলিথিন, এছাড়া নোংরা, জঞ্জাল, আবর্জনা, এগুলো কিন্তু সবই কি? না, গৃহস্থালীয় কঠিন বর্জ্য পদার্থ। দেখো স্টুডেন্ট, এই যে পৃথিবীর জল, মাটি এবং বায়ু, এই তিনটির মধ্যে কঠিন বর্জ্য পদার্থ দ্বারা কিন্তু সব থেকে বেশি কোনটি দূষণ হয় বলতো? মৃত্তিকা দূষণ। সব রকম দূষণই হয়, কিন্তু এই কঠিন বর্জ্য পদার্থের ফলে সব থেকে বেশি কিন্তু মৃত্তিকা দূষণ হয়। এছাড়া খনি ও নির্মাণ কাজে ব্যবহৃত যে দ্রব্য, যেগুলো ফেলে রাখা হয়, সেগুলোও কিন্তু কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ। তরল বর্জ্য পদার্থ কি বলতো? গৃহস্থালীয় তরল বর্জ্য পদার্থের উদাহরণ কি? ভেরি গুড। কি? না, গৃহস্থালীর রান্নাঘর ও বাথরুমের যে নোংরা জল, সেগুলো কিন্তু হলো গৃহস্থালীয় তরল বর্জ্য পদার্থ। এছাড়া কলকারখানা থেকে নির্গত যে বিভিন্ন তরল, সেগুলো সরাসরি নদী, নালা, খাল, বিলের জলে গিয়ে মিশছে, ফলে সেখানকার জল কিন্তু দূষিত করছে। তাহলে তরল বর্জ্য পদার্থ থেকে কোন দূষণটা বেশি হয়? ভেরি গুড, জল দূষণ হয়, তাই তো? আচ্ছা, এরপরে গ্যাসীয় বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য পদার্থ কি? কলকারখানা থেকে দেখবে নির্গত যে ধোঁয়া বের হয়, এছাড়া রাস্তাঘাটে যে অসংখ্য গাড়ি ঘোড়া চলে, তার থেকে যে নির্গত ধোঁয়া, সেগুলো দ্বারাও কিন্তু আমাদের এই বায়ুমণ্ডল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে গ্যাসীয় বর্জ্য পদার্থ দ্বারা কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কি বলতো? আমাদের বায়ুমণ্ডল, তাই তো? আচ্ছা, এগুলো তো রয়েছে। এবারে রয়েছে বিষাক্ত বর্জ্য পদার্থ। বিষাক্ত বর্জ্য পদার্থ কি?
যেগুলো পরিবেশের ব্যাপক ক্ষতি করে। কোনগুলি? সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, অ্যাজবেস্টাস এগুলি কিন্তু সবই হলো কি না বিষাক্ত বর্জ্য পদার্থ। আবার বিষহীন বর্জ্য পদার্থ কোনগুলি? যেগুলি পরিবেশের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, অর্থাৎ সেটা কঠিন গ্যাসীয় হতে পারে এবং পরিবেশে থাকলে সেটি কিন্তু পরিবেশের সাথে খুব তাড়াতাড়ি বিয়োজনের মাধ্যমে পরিবেশে মাটিতে বা জলে মিশে যায়, সেগুলোকে কি বলছি? বিষহীন। যেমন উদাহরণ কি বলো? ভেরি গুড। গৃহস্থলীর যে বর্জ্য পদার্থের মধ্যে শাকসবজির খোসা, ফসলের অংশবিশেষ এগুলো কিন্তু সবই দেখবে ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়। ফলে এগুলোকে কি বলা হয় বলতো? যে বিষহীন বর্জ্য পদার্থ। তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই যে প্রধান পাঁচটা ভাগ, এই পাঁচটা ভাগ সম্পর্কে পড়েছিলাম। আর কি জেনেছিলাম? যে বর্জ্য পদার্থের উৎস কি, অর্থাৎ কোত্থেকে এই বর্জ্য পদার্থগুলো আসছে। তোমরা সকলেই প্রায় জানো কোত্থেকে আসছে, তাই তো? তাহলে বলে ফেলো। বর্জ্য পদার্থের উৎস নাম্বার ওয়ান হচ্ছে গৃহস্থালীয় বর্জ্য, যেমন হচ্ছে আবর্জনা, রান্নাঘরের দৈনন্দিন জিনিসপত্র, তরল বর্জ্য পদার্থ এগুলি সবই গৃহস্থলীয় বর্জ্য হতে পারে। আবার দ্বিতীয়ত কি? শিল্প বর্জ্য। শিল্প কারখানা থেকে যে কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত, অবিষাক্ত, জৈব, অজৈব বর্জ্য পদার্থগুলো পরিবেশে আসছে, সেগুলিও কিন্তু কি না শিল্পজাত বর্জ্য পদার্থের উৎস। কৃষি ও বনজ সম্পদ থেকে আসতে পারে, কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হতে পারে, তাপবিদ্যুৎ কেন্দ্র, সিমেন্ট কারখানা, ইলেকট্রনিক্স বর্জ্য সবই কিন্তু কি না শিল্প বর্জ্যের উদাহরণ। আচ্ছা, এই যে তোমাদের বললাম আমি যে ইলেকট্রনিক্স বর্জ্য, এটি কি জানো? অবশ্যই জানো, তাই তো? ভেরি গুড, ঠিক বলেছো। যে ইলেকট্রনিক বর্জ্য হচ্ছে কম্পিউটার, টিভি, অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্যাদি যেগুলো অবশিষ্টাংশ ফেলে দেওয়া হয় বা ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়, সেইগুলোকে কিন্তু কি বলা হয় না? ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ। দেখো, এগুলোও কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি করে। ঠিক আছে? আচ্ছা, কৃষি এরপরে কি ছিল? উৎসের মধ্যে কৃষিজ বর্জ্য ছিল, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ ছিল। বলতো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থগুলি কি কি? দুরকম হতে পারে, কি? সংক্রামক আর অসংক্রামক। দেখো, এই যে সূঁচ, রক্তমাখা তুলো, ব্যান্ডেজ, ওষুধের খাম এগুলো কিন্তু সবই হলো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ, তাই তো? আর কি ছিল? উৎসের মধ্যে ছিল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। উদাহরণ কি হতে পারে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইউরেনিয়ামের খনি। এখান থেকে যে বর্জ্য পদার্থগুলো পরিবেশে মেশে সেগুলোকে আমরা কি বলবো বলতো? যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, তাই তো? আচ্ছা, এরপর আমরা কি পড়েছিলাম? পরিবেশের এর কি প্রভাব? পরিবেশের উপরে বর্জ্য পদার্থের কি প্রভাব? কি প্রভাব ছিল? কয়েকটি পয়েন্ট বলো। ভেরি গুড। মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, জল দূষণের সাথে সাথে পরিবেশ ধ্বংস ও দৃশ্য দূষণ ঘটছে। মানব শরীরে নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে, মৃত্তিকা অনুর্বর হচ্ছে, জলাভূমি নষ্ট হচ্ছে, জীব বৈচিত্র্য কিন্তু ধ্বংস হচ্ছে এই বর্জ্য পদার্থের ফলে, তাই তো? তাহলে এগুলি হলো পরিবেশের উপরে বর্জ্য পদার্থের প্রভাব। এরপরে আমরা পড়েছিলাম যে জীব বর্জ্য ব্যবস্থাপনা কি। তোমরা আশা করি সকলে বলতে পারবে যে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, বলতে পারবে? বলো তো। ভেরি গুড। পরিবেশের অবনমন রোধ। আর কি? মানব শরীরে যে বিভিন্ন রোগ তার থেকে মুক্তি পাওয়ার জন্যে বিভিন্ন উদ্দেশ্যের মাধ্যমে বর্জ্যের সঠিক সংরক্ষণ, সঠিক পদ্ধতি দ্বারা উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি ইত্যাদি সম্মিলিত যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ বর্জ্য পদার্থকে যাতে পরিবেশের ক্ষতি না করে, সেই ক্ষতি না করার জন্য যে প্রক্রিয়াগুলি গ্রহণ করা হয় সামগ্রিকভাবে, তাকে কিন্তু বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা, তাই তো? এই বর্জ্য ব্যবস্থাপনা পড়তে গিয়ে আমরা কিন্তু 4R এর কথাটা শুনেছিলাম। 4R মনে আছে কি? 4R কি কি? চারটে আর। প্রথমে কি হবে না? রিডিউস, অর্থাৎ বর্জ্যের কি পরিমাণগত হ্রাস, রিডিউস। এরপরে ছিল কি? রিইউজ, অর্থাৎ বর্জ্যের পুনঃব্যবহার। তাহলে প্রথমটা কি হলো 4R এর? রিডিউস আর রিইউজ। এরপরে কি ছিল? রিসাইকেল, অর্থাৎ বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ। ঠিক আছে? আর নাম্বার 4 ছিল কি? রিফিউজ, অর্থাৎ আমরা কোনো বর্জ্য পদার্থ পুরোপুরি পরিত্যাগ করব বা প্রত্যাখ্যান করব। এই চারটি আর কিন্তু পরীক্ষায় খুব আসে যে বর্জ্য ব্যবস্থাপনার 4R কি। তো তোমরা কি বলবে? রিডিউস,
রিইউজ, রিসাইকেল আর রিফিউজ, এই চারটিকে একত্রে কি বলা হয় না 4R। স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে ঠিক এই অবধি পড়েছিলাম, তাই তো? আজকে আমরা কি পড়বো বলতো? এই যে পরিবেশে কঠিন, তরল এবং গ্যাসীয় বর্জ্য পদার্থগুলি রয়েছে, এগুলি কিভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা পরিবেশকে সুরক্ষিত করব, সেই সম্পর্কে কিন্তু জানবো আমরা। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে কি রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি সমূহ। বিভিন্ন উৎসের কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের কতগুলি কিন্তু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ঠিক আছে? সেই পদ্ধতিগুলো কি কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। মূল যে পয়েন্টগুলো রয়েছে, এই 5টা পয়েন্ট কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে বা জানতে হবে। পরীক্ষায় আসে যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো, তখন তোমাদের কিন্তু এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। সেই পয়েন্টগুলো কি কি? নাম্বার 1 দেখো লেখা রয়েছে বর্জ্য পৃথকীকরণ। দেখো, বর্জ্য পৃথকীকরণ। নাম্বার 2 ভরাটকরণ বা ল্যান্ডফিল। 3 নম্বর কি রয়েছে? কম্পোস্টিং। 4 নম্বর নিষ্কাশন বা নিষ্কাশন ব্যবস্থা। আর নাম্বার 5 রয়েছে কি? স্ক্রাবার। এই যে 5টি পদ্ধতি তোমাদের সাথে আমি বললাম, এই 5টি পদ্ধতি সম্পর্কেই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে যে পদ্ধতিটা রয়েছে দেখো, বর্জ্য পৃথকীকরণ। এই বর্জ্য পৃথকীকরণ কি? দেখো, রয়েছে বর্জ্য পৃথকীকরণ। বর্জ্য ব্যবস্থাপনার সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো কিন্তু এই পদ্ধতি। এই পদ্ধতিতে উৎসস্থান বা যেখানে বর্জ্য জমা করে রাখা হয়, সেখানে প্রকৃতি অনুযায়ী অর্থাৎ আলাদা করে পৃথক পৃথক প্যাকেট রাখা হয়। অর্থাৎ পরিবেশে আমরা পড়েছিলাম না যে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর। জৈব ভঙ্গুর কাকে বলে? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? যেগুলি জীবাণু বা ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজিত করে খুব তাড়াতাড়ি পরিবেশের সাথে অর্থাৎ মাটি, জল বা বাতাস ইত্যাদির সাথে মিশে যায়, তাকে আমরা কি বলবো? জৈব ভঙ্গুর। আর জৈব অভঙ্গুর, যেগুলো কিন্তু খুব সহজে পরিবেশে এই যে বায়ুমণ্ডল, তারপরে মৃত্তিকা, জল, এগুলোর সাথে খুব তাড়াতাড়ি মিশে না। যেমন কি প্লাস্টিক, পলিথিন, এগুলোকে আমরা কি বলবো? জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। তাহলে এখানে কি করতে হবে? পৃথকীকরণ মানে কি? এই দুটো জিনিসকে কিন্তু তোমাকে আলাদা করতে হবে, কোনটা ভঙ্গুর আর কোনটা জৈব অভঙ্গুর। তাহলে কি জানলাম? কোনটা জৈব ভঙ্গুর, কোনটা জৈব অভঙ্গুর, এই দুটিকে কিন্তু আলাদা করে তোমাকে প্যাকেটিং করতে হবে বা প্যাকেট করে রাখতে হবে। এর পরবর্তী পদক্ষেপ জৈব ব্যবহারের সুবিধা হয়। তাহলে যেইগুলো আমি জৈব ভঙ্গুর জিনিস, সেগুলো কিন্তু তাড়াতাড়ি মাটির সাথে মিশে যাচ্ছে, মাটির উর্বরতা বৃদ্ধি করছে, তাই তো? তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা পদক্ষেপটা নিতে পারবো। বর্তমানে অনেক দেশেই কিন্তু গৃহস্থলীয় বর্জ্যের যে জৈব ভঙ্গুর, যেগুলো কি শাকসবজি, রান্নাঘরের অবশিষ্টাংশ ও জৈব অভঙ্গুর যেমন প্লাস্টিক, কাঁচ ইত্যাদি ধাতু দ্রব্যগুলোকে কিন্তু আলাদা আলাদা করে বাইরে জমা রাখা হয়। ফলে এই যে ময়লা আলা যা বা সকালে যে পৌরসভার গাড়ি এসে ময়লা নিয়ে যায় যেসব অঞ্চলে, সেখানে দেখবে আলাদা করে রাখলে তারা কিন্তু এই দুটি পৃথকীকরণ করতে তাদের সুবিধা হয়, তাই না? দেখো ছবিতে, এটা যেমন কাঁচ, বিভিন্ন কাগজ, প্লাস্টিকের বোতল, আচ্ছা এগুলো রয়েছে, এগুলো সব কিন্তু আলাদা আলাদা করে রাখা, তাই না? কেন না এতে কিন্তু ও, সুবিধা হয় পরবর্তী সময়ে যে বর্জ্য পদার্থের পৃথকীকরণের মাধ্যমে। ঠিক আছে? 2 নম্বর দেখো, ভরাটকরণ বা ল্যান্ডফিল। ভরাটকরণ শব্দের কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ভরাটকরণ মানে কি? কোনো জায়গা ভর্তি করা, তাই তো? দেখো, শহরাঞ্চলে বর্জ্য শহরের বাইরে জমা করে রাখা হয়। এই যে শহরে এত মানুষের বসবাস, নিশ্চয়ই বর্জ্য পদার্থ প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে বা উৎপত্তি হচ্ছে। মানুষের অবশিষ্টাংশ ব্যবহারের পর যে অবশিষ্ট অংশগুলি, সেগুলো ফেলে দিচ্ছে। মানুষ যেহেতু বাড়ছে, সম্পদের যখন ব্যবহার বাড়ছে, তখন কিন্তু সাথে সাথে এই বর্জ্য পদার্থের পরিমাণ কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। শহরে এই বর্জ্য পদার্থগুলি কিন্তু শহরের বাইরে জমা রাখা হয়।
এতে খরচ কম হয় বটে, তবে অঞ্চলের পরিবেশ দূষণ হয় এবং মানব শরীরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কিন্তু ঘটে। অর্থাৎ যে জায়গায় ময়লাটা স্টোর করে রাখা হচ্ছে তার আশেপাশের অঞ্চলে কিন্তু কি হয় না, মানুষের রোগ যে সৃষ্টি হয় সেগুলি হয়, ব্যাপকভাবে পরিবেশ দূষণ হয়। এই পদ্ধতিতে কতকগুলি সতর্কতা নেওয়া কিন্তু প্রয়োজন। অর্থাৎ এই যে ভরাটিকরণ বা ল্যান্ডফিল প্রক্রিয়ায় কতকগুলি কিন্তু সতর্কীকরণ ব্যবস্থা কিন্তু নেওয়া খুব প্রয়োজন। সেই সতর্কীকরণগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে। তোমার কি মনে হয় সতর্কীকরণগুলো কি হওয়া উচিত? তুমি তো অনেকে শহরে থাকো, তাহলে সেগুলো, এই ময়লাগুলো কি করা উচিত বলো? ভেরি গুড। জায়গাটা যেন লোকালিটির মধ্যে না থাকে, অর্থাৎ যেখানে জনমানুষ শূন্য সেই স্থানে যাতে ময়লাটা ফেলা হয় শহরে, তাই না? এছাড়া জায়গাটা যেন বেশ বড় হয়, তাই তো? এক নম্বর। আচ্ছা, দু নম্বর কি, দেখো ময়লা জল চুইয়ে ভৌমজল যাতে দূষিত না হয় সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যখন আমি যে স্থানে ময়লা ফেলছি সেই স্থান থেকে যাতে জলটা বা বৃষ্টি হলে যদি সেই ময়লার উপরে পড়ে সেই জলটা যদি চুঁয়ে আমাদের ভূ অভ্যন্তরের মধ্যে প্রবেশ করতে না পারে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাই তো? তাহলে কি করা উচিত? দেখো কলকাতা শহরে বর্তমানে কিন্তু দেখবে তোমরা অনেক স্থানে আহ চার দেওয়ালের মাঝখানে ঘর করে কিন্তু এই ময়লাগুলো ঢোকানো হয়, তাই না? ফলে কি হবে? ফলে দুর্গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়বে না, এবং যদি ভৌম জলস্তর, সেই জলস্তরে কিন্তু এই নোংরা গিয়ে মিশতেও পারবে না, তাই তো? সেটা কিন্তু বর্তমানে করা হচ্ছে। আচ্ছা, দু নাম্বার। তিন নাম্বার কি রয়েছে দেখো, সহজেই যেখানে ময়লা গাড়ি যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শহর অঞ্চল থেকে দূরে পরিবহনের যাতে ভালো থাকে, ময়লা গাড়ি যদি খুব সহজে সেই স্থানে চলে যেতে পারে, তাহলে কিন্তু কি হবে না, শহরের বর্জ্য পদার্থগুলি খুব তাড়াতাড়ি কিন্তু বাইরে নিয়ে আসা যাবে। আর চার নম্বর কি, ময়লার গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে। দেখো ময়লার যদি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে তার ফলে কি হয়, তার ফলে কিন্তু পরিবেশ দূষণ ঘটে ব্যাপকভাবে। সাথে সাথে মানুষের বিভিন্ন রোগেরও কিন্তু সৃষ্টি হয়, এবং বর্তমানে কিন্তু ময়লা সমুদ্রগর্ভেও ফেলা হচ্ছে। এতে কি সমস্যা হচ্ছে? বর্তমানে ময়লা সমুদ্রগর্ভে ফেলার ফলে কিন্তু সমুদ্রের যে জীব বৈচিত্র্য রয়েছে না, সেই জীব বৈচিত্র্য কিন্তু নষ্ট হচ্ছে। বুঝতে পারলে? এই বিষয়ে কিন্তু আমাদের অনেক সতর্ক থাকা প্রয়োজন। বর্তমানে অনেক শহরে কি করা হয় না, ময়লা জমা করার স্থানগুলি দিয়ে সিমেন্ট দিয়ে কিন্তু বাঁধিয়ে বর্জ্য জমা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। একটু আগে তোমাদের যেটা বললাম আমি, যে শহরে দেখবে ক্লিন সিটি বলে একটা নতুন ঘর তৈরি হয়, এবং তার ঘর তৈরি হচ্ছে এবং তার মধ্যে ময়লাগুলো নিয়ে ফেলা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু সেটা প্যাকেটিং এর মাধ্যমে যে ময়লা শহর থেকে বাইরে যে স্থানে ময়লা ফেলা হয় সেখানে কিন্তু গাড়ি করে নিয়ে যাওয়া হয়, তাই তো? এইভাবে কিন্তু নাম্বার দুই, ভরাটকরণ বা ল্যান্ডফিল প্রক্রিয়া চলে। স্টুডেন্ট, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলির মধ্যে ৩ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা কি? সেটা হলো কিন্তু কম্পোস্টিং। এই কম্পোস্টিং কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি কিন্তু বলেছিলাম যে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, ২ ধরনের বর্জ্য পদার্থ আছে। তাহলে যে আ বর্জ্য পদার্থগুলো জৈব ভঙ্গুর, অর্থাৎ সেটি কিন্তু পরিবেশে মিশে যায়। কিভাবে? জীবাণুর দ্বারা বিজিত হয়ে হিউমাসে পরিণত হয়। গৃহস্থালী ও কৃষিজ হতে পারে। গৃহস্থালী ও কৃষিজ ভঙ্গুর বর্জ্য এই পদ্ধতিতে কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে? অর্থাৎ মাটির সাথে কিন্তু এগুলি মিশে যায়। গৃহস্থলীয় বর্জ্য পদার্থ তোমরা কি জানো? কি কি বলো তো? ভেরি গুড। শাকসবজির খোসা, ফলের অবশিষ্ট অংশ, কৃষিজ বর্জ্য পদার্থের মধ্যে ফসল তুলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ, এছাড়া পাতা ইত্যাদিগুলো কিন্তু হলো কৃষিজ জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। এইগুলি কিন্তু খুব তাড়াতাড়ি মাটি, বাতাস এবং জলের সাথে কিন্তু মিশে যায়। ঠিক আছে? এই যে মিশে যাওয়া পদ্ধতি, একে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? এক হলো কিন্তু সবাত কম্পোস্টিং, আর ২ নম্বর হলো কিন্তু অবাত কম্পোস্টিং। সবাত কম্পোস্টিং কাকে বলে? দেখো যেখানে বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটায় তা হলো কিন্তু সবাত কম্পোস্টিং।
সবাত কি? অর্থাৎ যেখানে বায়ু বিয়োজন ঘটাচ্ছে জীবাণুর দ্বারা, ঠিক আছে, সেই ঘটনাকে আমরা কি বলবো না সবাত কম্পোস্টিং। 2 নম্বর কি? অবাত কম্পোস্টিং। কাকে বলে? বায়ুর অনুপস্থিতিতে, অর্থাৎ বাতাস কিন্তু সেখানে নেই, শহর অঞ্চলে বর্জ্য জমা করার আধুনিক যে পদ্ধতি, জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তা অবাত কম্পোস্টিং বলে। দেখো একরকম, একটা হচ্ছে সবাত মানে খোলা পরিবেশে বায়ু দ্বারা কিন্তু বিজিত হচ্ছে, আর একটা কি শহর অঞ্চলে খোলা পরিবেশে তো বর্জ্য পদার্থ রাখাই যাবে না। তাহলে আধুনিক যে পদ্ধতির দ্বারা যে জৈব পদার্থগুলো কি হচ্ছে না বিশ্লেষণ ঘটালে তাকে কি বলা হচ্ছে? অবাত কম্পোস্টিং। তাহলে তোমরা বুঝলে সবাত কম্পোস্টিং কাকে বলে, অবাত কম্পোস্টিং কাকে বলে, তাই তো? 1 নম্বর সবাত, আর 2 নম্বর হচ্ছে অবাত কম্পোস্টিং। দেখো এইভাবে শাকসবজি এছাড়া ফলের অবশিষ্টাংশগুলি যদি মাটির সাথে দিয়ে দিই আমরা, খুব সহজে কিন্তু এগুলি মিশে যায়, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো 4 নম্বর কি পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট রয়েছে নিকাশি বা নিষ্কাশন ব্যবস্থা। শহরাঞ্চলের গৃহস্থালী, কলকারখানা, রাস্তাঘাটের জল ভীষণভাবে কিন্তু দূষিত থাকে, তাই না? দেখা গেছে শহরাঞ্চলে একজন মানুষ প্রতিদিন 225 থেকে 250 লিটার নোংরা জল কিন্তু সৃষ্টি করে। তাহলে কি? একটা মানুষ কিন্তু প্রতিদিন শহরে 225 থেকে 250 লিটার জল কিন্তু নষ্ট করছে। 1 টন ইস্পাত তৈরি করতে 10,000 থেকে 15,000 লিটার দূষিত জল নিষ্কাশিত হয়। অর্থাৎ ইস্পাত মানে কি? লোহা। তাহলে সেই ইস্পাত তৈরি করতে কিন্তু কত 10,000 থেকে 15,000 লিটার জল কিন্তু নিষ্কাশিত হয়, দূষিত জল। অতএব এই জল শোধন কিন্তু একান্ত প্রয়োজন। যদি না শোধন হয় কি হবে? বিভিন্ন জলাশয়ে, খালে বিলে গিয়ে যদি মেশে, সেখানকার কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। জলজ যে বাস্তুতন্ত্র সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। মাছ থেকে শুরু করে সমস্ত যে প্রাণী রয়েছে জলে তারা কিন্তু মারা যাবে। তাহলে এগুলো কিন্তু শোধন করা একান্ত প্রয়োজন, তাই তো? শহরাঞ্চলের নোংরা জল পাইপের মাধ্যমে একটি স্থানে জমা করে 3টি পদ্ধতিতে কিন্তু শোধন করা হয়। তাহলে কি হলো? যে শোধন করার 3টি পদ্ধতি কিন্তু আমাদের জানতে হবে। শহরাঞ্চলে অসংখ্য মানুষের বসবাস, সেখানে নিত্য নতুন কিন্তু জলের দূষণ একটা আহ, হয়েই চলেছে, তাই না? তাহলে সেই জলের দূষণ ঠেকাতে আমাদের কিন্তু 3টি পদ্ধতি অবলম্বন করা উচিত। কি কি? নাম্বার 1, প্রাথমিক পরিশোধন পদ্ধতি। তাহলে 1 নম্বর কি? প্রাথমিক পরিশোধন পদ্ধতি। কি করতে হবে এই পরিশোধন পদ্ধতিতে? প্রথমে বড় বড় জলাধার তৈরি করে সেখানে ওই নোংরা জল কিন্তু জমা করা হয় এবং ভারী ওজনের বর্জ্যগুলি থিতিয়ে যায়। অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলির ওজন বেশি, সেই বর্জ্য পদার্থগুলি কিন্তু আস্তে আস্তে থিতিয়ে নিচের দিকে চলে যায়, ঠিক আছে? 2 নম্বর কি? গৌণ পরিশোধন পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে ওই জলের ভাসমান ও দ্রবীভূত জৈব পদার্থগুলিকে সরিয়ে ফেলা হয়। অর্থাৎ যেগুলো ভারী বর্জ্য পদার্থ সেগুলো তো জলের তলায় চলে গেল, এবং দ্বিতীয় পদ্ধতিতে যেগুলো ভেসে উঠছে সেই ভাসমান ও দ্রবীভূত জৈব পদার্থগুলিকে কিন্তু সরিয়ে ফেলা হয়, ঠিক আছে? 3 নম্বর কি? এই স্তরে জলের রাসায়নিক ও বিষাক্ত দ্রব্যগুলিকে সরিয়ে জলকে বিষমুক্ত করে নদী বা খালে ফেলা হয়। তাহলে সেই জলটা যেখানে জলাশয় বড় করে কাটা হয়েছিল, সেখানে নোংরা জল ফেলা হয়েছিল, সেইখানে বিভিন্ন রাসায়নিক ও বিষাক্ত দ্রব্যগুলিকে সরিয়ে ফেলা হয় এবং জলকে কিন্তু বিষ মুক্ত করে বা জলকে শুদ্ধ করেই কিন্তু নদী বা খালে ফেলা হয়। তাহলে এই 3টি পদ্ধতি কিন্তু অবলম্বন করা হয় কিসে? না নিষ্কাশন ব্যবস্থা। মনে থাকবে? ভেরি গুড। আচ্ছা, তারপরে 5 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা দেখো। কি? না স্ক্রাবার। এই পদ্ধতিতে শিল্প থেকে নির্গত যে বায়ু দূষণকারী পদার্থ ও গ্যাসের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিপদমুক্ত করা হয়। এটি 2 প্রকার। তাহলে স্ক্রাবার কি? দেখো আমরা একটু আগে পড়ছিলাম না যে গ্যাসীয় বর্জ্য পদার্থ, সীসা, তামা, এই যে গ্যাসীয় বর্জ্য পদার্থগুলি যেগুলো কলকারখানার চিমনি, যানবাহনের ধোঁয়া ইত্যাদি হয়তো, তাহলে এই যে গ্যাসীয় বর্জ্য পদার্থগুলো থেকে কিভাবে মানুষকে মুক্ত করা যায়? এই পদ্ধতিটা হলো কিন্তু স্ক্রাবার পদ্ধতি, ঠিক আছে? কি? না যে নির্গত বায়ু দূষণকারী পদার্থ বা গ্যাসীয় পদার্থগুলি অপসারণ ঘটিয়ে বায়ুকে কি করা হয় না বিপন্ন মুক্ত করা হয়। এটি আবার কিন্তু 2 প্রকার। কি কি? শুষ্ক স্ক্রাবার
আর 2 হচ্ছে কিন্তু আর্দ্র স্ক্রাবার। শুষ্ক স্ক্রাবার, শুষ্ক শব্দের অর্থ তোমরা সকলেই জানো। কি হয় শুষ্ক স্ক্রাবারে? শুষ্ক স্ক্রাবার ব্যবহার করা হয় নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করার জন্য। তাহলে এই যে বায়ুতে যে অম্ল থাকে বা ধোঁয়াতে যে অম্ল থাকে, সেই অম্লটাকে নিষ্কাশন করার জন্য কিন্তু শুষ্ক স্ক্রাবার ব্যবহার করা হয়। অপরদিকে আর্দ্র স্ক্রাবার কি জন্য ব্যবহার করা হয়? আর্দ্র স্ক্রাবার ব্যবহার করা হয় দূষণকারী গ্যাস, দূষণ কণা দূর করার জন্য। তাহলে কি আর্দ্র স্ক্রাবার দূষণকারী গ্যাস এবং দূষণের যে কণাগুলি থাকে সেই কণাগুলিকে দূরী করার জন্য কিন্তু এই আর্দ্র স্ক্রাবার ব্যবহার করে থাকে। স্টুডেন্ট, তোমাদের বইতে কিন্তু এই প্রধান 5টি পদ্ধতি কিন্তু দেওয়া রয়েছে। তাহলে তোমরা কি জানলে? যে তরল, কঠিন, গ্যাসীয় বর্জ্যের যে ব্যবস্থাপনার পদ্ধতিগুলো, 5টি মূল পদ্ধতি আমরা জানলাম, তাই তো? কি কি পদ্ধতি বলো তো? বলো, 1 নম্বর পদ্ধতি কি? ভেরি গুড, বর্জ্য পৃথকীকরণ, তাই তো? 2 নম্বর পয়েন্ট কি? ভরাটকরণ বা ল্যান্ডফিল করা। 3 নম্বর কি? কম্পোস্টিং করা বর্জ্য পদার্থ, তাই তো? তাহলে এই কম্পোস্টিং কিন্তু 2টি ভাগ আছে, কি কি? ভেরি গুড, সবাত কম্পোস্টিং আর অবাত কম্পোস্টিং, তাই তো? 4 নম্বর কি ছিল? যে নিকাশি ও নিষ্কাশন ব্যবস্থা। একেও আমরা মূলত তিনটি পদ্ধতির দ্বারা ভাগ করি। প্রাথমিক পরিশোধন পদ্ধতি, তারপরে কি গৌণ এবং প্রগৌণ পরিশোধন পদ্ধতি। আর লাস্ট এই 5 নম্বর কি পড়লাম না? যে স্ক্রাবার। স্ক্রাবার এক ধরনের যন্ত্র, ঠিক আছে, যেগুলো বায়ুর যে ক্ষতিকারক দিকগুলি সেগুলো কিন্তু শুষে নেয়। এইভাবে কিন্তু আমরা পরিবেশে বর্জ্য পদার্থের হাত থেকে আমরা বাঁচতে পারি এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে। আশা করি তোমরা এই ব্যাপারটা সম্পর্কে অবগত হয়েছো, তাই তো? ভেরি গুড। এবার আমরা জানবো যে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে, হ্যাঁ কি না? তোমরাই বলো। বলো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে তো? অবশ্যই রয়েছে। তোমরা এতদিন ধরে এই দুটো তিনটে ক্লাসে বর্জ্য পদার্থের যে পরিবেশ দূষণ, উৎস, বিভিন্ন দিক সম্পর্কে জেনে এটুকু তোমাদের ধারণা হয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কিন্তু বর্তমানে অনেক বেশি রয়েছে। তাই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেন? বর্জ্য পদার্থ থেকে ভীষণভাবে পরিবেশ দূষণ ঘটে। বিষাক্ত বর্জ্যগুলি পরিবেশের জল, মাটি, বাতাসকে কিন্তু নষ্ট করে দেয়। তাই বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন রয়েছে, তাই তো নাকি? বর্জ্য পদার্থ তো পরিবেশ দূষণ ঘটায়, জল, মাটি, বাতাস এই 3টি জিনিসকেই কিন্তু নষ্ট করে, তাই না? আচ্ছা, এরপরে লেখা রয়েছে 2 নম্বর। 2 নম্বর কি? যে বর্জ্য পদার্থ থেকে নির্গত রাসায়নিক পদার্থের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। দেখবে কোনো ময়লা স্থান থেকে যখন আমরা যাই, ময়লাযুক্ত স্থানের পাশ দিয়ে যাই, তখন অনেকে মুখে রুমাল চেপে যায়, নাকে মুখ ঢাকা রেখে যায়, যাই তো? কেন যায় বলতো? এই যে দুর্গন্ধ, তার মধ্যেও কিন্তু বাতাসের যে ভাসমান জীবাণু সেগুলো কিন্তু ওখান থেকে আমাদের শরীরের মধ্যে নাক মুখ দিয়ে প্রবেশ করতে পারে। ফলে নানা রকম কিন্তু রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে এই বর্জ্য পদার্থ থেকে। ডব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হিসাব অনুযায়ী প্রতি বছর 50 লক্ষ মানুষ এই কারণে কিন্তু বিভিন্ন রোগের শিকার হচ্ছে। তাহলে ভেবে দেখো, প্রতি বছরে 50 লক্ষ মানুষ শুধু এই যে বর্জ্য পদার্থ থেকে যে দূষণ সৃষ্টি হচ্ছে সেখান থেকে কিন্তু নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে এবং সেই রোগ কিন্তু মানুষের শরীরে প্রবেশ করছে। বছরে 50 লক্ষ মানুষ। আচ্ছা, 3 নম্বরে এবারে দেখো কি না, ক্ষতিকারক বর্জ্য যেখানে জমানো হয় সেখানে ক্ষতিকারক প্রাণী যেমন ইঁদুর, ছুঁচো, শেয়াল, কীটপতঙ্গ কি মশা, মাছি ইত্যাদিও কিন্তু জন্মায়। সেই মশা, মাছি, বিষাক্ত পোকা যখন তোমার শরীরে কামড়াবে তখনই কিন্তু রোগ তোমার শরীরেও প্রবেশ করবে, তাই তো? তাহলে ক্ষতিকারক বর্জ্য পদার্থ যেখানে জমানো হয় সেখানে কিন্তু ক্ষতিকারক প্রাণীরও জন্মায়। তাই বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু খুবই প্রয়োজন। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, চিকিৎসা বর্জ্য থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ মানব শরীর ও পরিবেশের ক্ষতি করেছে, তাই তো? তাহলে চিকিৎসা বর্জ্য থেকে নির্গত যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে তা মানব শরীরে কিন্তু ক্ষতিগ্রস্ত করে তুলেছে। আবার অন্যদিকে বর্জ্য পদার্থকে উপযুক্ত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নতুন সম্পদ পরিণত করা যায়।
তাই না? বর্জ্য পদার্থকে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু সম্পদে পরিবর্তন করা যায়। আর এর উপরে ভিত্তি করে সম্পদের পুনর্নবীকরণ, এছাড়া পুনর্নবীকরণ বিদ্যুৎ কেন্দ্র, সার শিল্প গড়ে ওঠা এবং মানুষের কিন্তু অনেকটা কর্মসংস্থান লক্ষ্য করা যায় এই প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু মানুষের কর্মসংস্থান হয়, তাই না? দেখবে ময়লা সংগ্রহ করা, সেগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া এবং নিয়ে গিয়ে সেগুলো বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য অনেক মানুষ কিন্তু পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু অনেকে নিয়োগ করে, করে না? তোমাদের এলাকায় হয়তো দেখবে তোমরা যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাতে কিন্তু অনেক লোক রয়েছে যারা কিন্তু ময়লা পরিষ্কার করে, করে তো? তাহলে মানুষের কিন্তু কর্মসংস্থানও হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার মধ্যে দিয়ে, তাই তো? আচ্ছা, সার শিল্প তো আমরা পড়লাম, আর কি পড়লাম? যে কর্মসংস্থান হয়। তাহলে পরিবেশকে শোধন, বিষাক্ত পদার্থ থেকে মুক্তি এবং কর্মসংস্থান, এই তিন দিক থেকেই বর্জ্য ব্যবস্থাপনার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে তোমরা কিন্তু এই যে ৭-৮টা পয়েন্ট তোমরা পড়লে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি না? বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি রয়েছে। ঠিক আছে স্টুডেন্ট, এরপরে দেখো রয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। অর্থাৎ তোমরা কিভাবে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা করবে, অর্থাৎ পরিবেশকে সুরক্ষিত রাখতে বর্জ্য পদার্থ কিভাবে কমানো যায় বা কিভাবে এটা ইউজ করা যায় যাতে পরিবেশ দূষণ না ঘটে, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। বর্জ্য দ্রব্য সুষ্ঠু ব্যবস্থাপনা ছাত্রদের ভূমিকা কিন্তু যথেষ্ট রয়েছে, তাই না? কারণ তোমরাই কিন্তু কি হবে, আস্তে আস্তে বড় হবে, মানুষকে সচেতনতা করতে তোমাদের সুবিধা হবে। যে তোমাদের জানা উচিত কি কি ভাবে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব। তোমাদের কাজ কি? ১ নম্বর দেখো রয়েছে পরিমাণ হ্রাস ও প্রত্যাখ্যান করা। ছাত্রছাত্রীরা গৃহ ও বিদ্যালয়ে প্লাস্টিক, পলিথিন, থার্মোকল ইত্যাদি জৈব অভঙ্গুর দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে বা ব্যবহারের পরিমাণ যদি হ্রাস করে, বিকল্প দ্রব্য যথা কাপড় বা চটের ব্যাগ, কাগজের ঠোঙা বৃদ্ধি করবে। প্লাস্টিক প্যাকেট খাবার গ্রহণ করবে না। ইউজ অ্যান্ড থ্রো পেনের পরিবর্তে কালির ফাউন্টেন পেন ব্যবহার করতে হবে। তার ফলে কিন্তু পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণ দিনের পর দিন কিছুটা হলেও কিন্তু কমবে, তাই না? তাহলে তোমাদের করণীয় কি? তোমরা প্লাস্টিক পলিথিন কিন্তু ব্যবহার করতে পারবে না, অর্থাৎ বন্ধ করতে হবে আস্তে আস্তে। এর পরিবর্তে চটের ব্যাগ, বিভিন্ন যে কাগজের ঠোঙা, এগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে? ইউজ অ্যান্ড থ্রো পেন, সেগুলো কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতি করে। কিভাবে? সেগুলো কিন্তু পরিবেশে জল বা মাটি বা বাতাস এগুলোর সাথে কিন্তু বিয়োজিত করে মেশে না। তাই এগুলো কিন্তু জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। ঠিক আছে? ১ নম্বর কি? পরিমাণ হ্রাস করাতে হবে কোনগুলো? না জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিসকে প্রত্যাখ্যান করতে হবে, যেমন প্লাস্টিক, পলিথিন, এগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের প্রত্যাখ্যান করতে হবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ২ নম্বর পুনর্ব্যবহার। পুনর্ব্যবহার কি? শিক্ষার্থীরা বর্জ্যদ্রব্যকে ফেলে না দিয়ে তা সরাসরি অন্য কোনো কাজে ব্যবহার করবে। বাড়ির সবজির খোসা ও উচ্ছিষ্ট খাদ্য পশু খাদ্য রূপে ব্যবহার করবে বা জৈব সার উৎপাদনে কিন্তু বাড়ির বয়স্কদের উৎসাহিত করবে। কি? তোমাদের কাজ কি এখানে? যে বাড়িতে যে শাকসবজি ফেলে দেওয়া হয় বা অবশিষ্ট অংশগুলো ফেলে দেওয়া হয়, সেগুলো না ফেলে পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে হবে বা জৈব সার রূপে কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এতে তোমাদের বড়দের কিন্তু উৎসাহিত করতে হবে। প্লাস্টিকের বোতল ও রিফিল দ্বারা পেনদানি, কাগজ বোর্ড থেকে খেলনা, কুঁড়ে ঘর তৈরি করবে। অন্যান্য ছাত্রীদের কিন্তু অনুপ্রাণিত করবে। ২ নম্বর কি হলো? পুনর্ব্যবহার। ৩ নম্বর পরিষ্কার করো। নির্মল বিদ্যালয় অভিযান, নির্মল বাংলা অভিযান, স্বচ্ছ ভারত অভিযান সক্রিয় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা কিন্তু নিজ বাড়ির আশেপাশের নর্দমা, জলাশয়, রাস্তা, বিদ্যালয় প্রাঙ্গণ কিন্তু নিয়মিতভাবে জঞ্জাল মুক্ত করতে হবে। তোমাদের বিদ্যালয়, তাই তো? স্কুল কাদের? তোমাদেরই তো। তাহলে সেই স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু দায়িত্ব তোমাদেরই, তাই না?
সকলে দলগতভাবে স্কুলের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাথে সাথে বাড়ির আশেপাশে যে নর্দমা জলাশয় সেগুলো যাতে নোংরা আবর্জনা পড়ে না থাকে বা জঞ্জাল মুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। ৩ নম্বর। ৪ নম্বর কি, যে সু অভ্যাস গঠন। শিক্ষার্থীরা যেখানে সেখানে জৈব অবঙ্গুর বর্জ্যগুলি না ফেলে নির্দিষ্ট ভ্যাটে জমা করার অভ্যাস করতে হবে। অর্থাৎ যেগুলো প্লাস্টিক, পলিথিন, পেন এবং নানা জিনিসপত্র যেগুলো জৈব অবঙ্গুর রয়েছে সেগুলো কিন্তু পরিবেশের যেখানে সেখানে ফেলা যাবে না। একটি নির্দিষ্ট ভ্যাট থাকবে, সেই ভ্যাটে কিন্তু জমা করতে হবে। তাই তো? এইভাবে কিন্তু তোমাদের সু অভ্যাস গঠন করতে হবে। আর কি না, ব্যাপক প্রচার অভিযান করতে হবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, পৌরসভা, পঞ্চায়েতের সহযোগিতায় শিক্ষার্থীরা বর্জ্যের উৎস, বর্জ্যের কুপ্রভাব, এর কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, বিভিন্ন ছোট ছোট নাটক, বিতর্ক সভা বা আলোচনা চক্র, মিছিল করে ব্যাপক প্রচার চালিয়ে সর্বমূলত কি না, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সমাজে অনেক মানুষ আছে যারা কিন্তু পরিবেশের যে ক্ষতির প্রভাব কি তারা কিন্তু বোঝে না। তোমাদের দায়িত্ব নিয়ে তাদের বোঝাতে হবে যে ভবিষ্যতে এই কাজগুলি করলে পরিবেশের কিন্তু ব্যাপক ক্ষতি হয়। তাহলে পরিবেশের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে কিন্তু তোমার বাড়ির আশেপাশের লোকজন বা তোমার চেনা পরিচিত আত্মীয় স্বজন সবাইকে পরিবেশ দূষণকে কিভাবে রোধ করা যায় তা কিন্তু আলোচনা করতে হবে বা তোমাদেরই কিন্তু বোঝাতে হবে। তাই তো? এইভাবে কিন্তু ব্যাপক প্রচার অভিযানের মাধ্যমেও কি করা সম্ভব না, তোমার ভূমিকা রাখা প্রয়োজন। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে দেখো, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। লাস্ট যে বিষয়টা তোমাদের বইতে রয়েছে সেটি কিন্তু এই। আচ্ছা, গঙ্গা নদীর যে প্রধান দুটি শাখা নদী তার নাম কি? ভেরি গুড, ভাগীরথী আর হুগলি নদী। বর্তমানে এই দুটো নদীতে কিন্তু মানে বর্জ্য পদার্থ এত বেশি পরিমাণ বেড়ে গেছে যা জল দূষণ ঘটাচ্ছে। গঙ্গা সমেত শাখা নদী ভাগীরথী হুগলি বর্তমানে পৃথিবীর অন্যতম দূষিত নদী। গঙ্গার তীরে অসংখ্য জনসংখ্যাযুক্ত শহর, শিল্প কারখানা থাকায় বিভিন্ন ধরনের বর্জ্য প্রতিনিয়ত মিশছে। আমাদের ধর কলকাতা শহর, হুগলি নদীর তীরে। ফলে সমস্ত শহরের যে জঞ্জাল বা জল, নোংরা জল সেগুলো কিন্তু এই কোথায় গিয়ে মিশছে না, গঙ্গা নদীতে। স্বাভাবিকভাবেই এটি দূষিত হবে। তাই পৃথিবীর দূষিত নদীগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই গঙ্গা নদী। এর কারণ কি? এক, গঙ্গার ঊর্ধ্ব অঞ্চলে বর্জ্য ভাগীরথী হুগলিতে প্রতিনিয়ত আসছে। শহরের পয়ঃপ্রণালী দূষিত জল এই নদীতে গিয়ে মিশছে। আর কি, ট্যানারি, রাসায়নিক, বস্ত্র প্রভৃতি শিল্পের রাসায়নিক বর্জ্য পদার্থ কিন্তু প্রতিনিয়ত এই হুগলি নদীতে জলে মিশছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রভাবে এই নদীতে কিন্তু বিভিন্ন বর্জ্য মিশছে। যেমন কি ফুল, তারপরে ঠাকুরের যে অবশিষ্টাংশ সেটা আমরা কোথায় ফেলি? নদীতে ভাসাই না? তাহলে সেই যে সেখান থেকে কাঠ পচে যাচ্ছে, ফুল অবশিষ্টাংশ যেগুলো ফুল পচছে, এর ফলে কিন্তু নদীর জল ব্যাপকভাবে কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এর প্রভাব কি? এর ফলে কিন্তু পানীয় জল অযোগ্য হয়ে পড়ছে। ২ নম্বর কি, নদীর মাছ আর নদীর যে বিভিন্ন প্রাণী সেগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আর দূষণের কারণে আমাদের প্রিয় যে ইলিশ, সেই ইলিশ মাছ কিন্তু গঙ্গায় প্রবেশ করে না। বুঝতে পারলে? ইলিশ মাছ কিন্তু গঙ্গায় প্রবেশ করে না কেন? কারণ নদীর জল কিন্তু এত দূষিত হয়ে গেছে। প্রতিকার ব্যবস্থা কি করা হয়েছে? দেখো, সরকারের পক্ষ থেকে কিন্তু অনেক রকম প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। লাস্ট যে একটা মিশন নেওয়া হয়েছে তার নাম কিন্তু হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান। ১৯৮৫ সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গ্রহণ করা হয় এবং কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে কিন্তু জাতীয় গঙ্গা দূষণমুক্ত, সংরক্ষণ ও পুরনো অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য নমামি গঙ্গে কর্মসূচি গ্রহণ করে, যাতে প্রায় ২০,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়। কিসের জন্য? না, গঙ্গা নদীকে কিন্তু পুনরায় তার পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? ভেরি গুড। স্টুডেন্ট, তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় এই অবধি। আশা করি তোমরা বর্জ্য ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জেনেছো। এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো একটু আমরা আলোচনা করব। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কি কি বলো, তোমরাই বলো। ভেরি গুড, বর্জ্য পৃথকীকরণ। আর কি? কম্পোস্টিং। আর কি? নিষ্কাশন ব্যবস্থা। তাই তো?
আর কি রয়েছিল বলো, মনে করো মনে করো। আরো ছিল কিন্তু, স্কাবার ছিল না, আর ছিল ভরাটকরণ ও ল্যান্ডফিল। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনা কি? পরিবেশকে সুরক্ষিত রাখতে বা মানুষের যে শরীরে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে যে তরল গ্যাসীয় বিভিন্ন রকম বর্জ্য পদার্থ যখন আহ, সংগ্রহ উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ফেলা হয় এবং পরিবেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব গ্রহণ করা হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, তাকে কিন্তু বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। তাই তো? তোমরা আমাকে বলবে কম্পোস্টিং কি? ভেরি গুড। যে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলিকে কম্পোস্টিং করা যায়, অর্থাৎ মাটির সাথে কিন্তু খুব তাড়াতাড়ি এরা মিশে যায়। এটি আবার দুই প্রকার, অবাত আর সবাত কম্পোস্টিং। ভেরি গুড। দেখো, নাম্বার 4, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, শর্ট প্রশ্ন। বলো। বাহ, 1985 সালে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয়। আর নমামি গঙ্গা কবে চালু করা হয়? 2014 সালে। ভেরি গুড। ভাগীরথী হুগলি নদীর দূষণের কারণ কি? তোমরা এক্ষুনি পড়লে, আশা করি পারবে। তাই তো এগুলো বড় কোশ্চেন, কিন্তু তোমরা বই দেখে মুখস্থ করবে। 6 নম্বর, হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব কি? এটাও পড়বে। মাছ মারা যাচ্ছে, ইলিশ মাছ আর প্রবেশ করছে না, নদীর যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হচ্ছে, এগুলো বলতে হবে। 8 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় তোমার কি ভূমিকা, অর্থাৎ শিক্ষার্থীর কি ভূমিকা রয়েছে, সেটা তোমরা আলোচনা করবে। ঠিক আছে? তাহলে লাস্ট 3টে প্রশ্ন কিন্তু 5 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তোমরা মনোযোগ দিয়ে কিন্তু এগুলো পড়বে। ঠিক আছে। তো থ্যাংক ইউ ক্লাস। মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।